এভরিওয়ান, সোমা ম্যাডাম স্টাডি গাইডে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আমি অষ্টম শ্রেণীর ইতিহাসে আঞ্চলিক শক্তির উত্থান এই দ্বিতীয় অধ্যায়টা আলোচনা করব। আমি প্রথম অধ্যায়টা আগে আলোচনা করে দিয়েছি এবং আমার চ্যানেলে অলরেডি আমি শেয়ার করে দিয়েছি। ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা শেয়ার করে দেবো, তোমরা প্রথম অধ্যায়টা ভালোভাবে পড়ে নেবে। আমি লাইন ওয়াইজ প্রতিটা পেজ বুঝিয়ে দিয়েছি। তোমরা আমার চ্যানেলে ঢুকে প্লেলিস্ট অন করেও দেখে নিতে পারো, অথবা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা শেয়ার করে দেবো, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। আজ আঞ্চলিক শক্তির উত্থান এই অধ্যায়টা আজকে শুরু করব। আমি লাইন ওয়াইজ আগে বুঝিয়ে দিয়েছি, তোমরা আমার চ্যানেলে প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। আজকে আমি বিষয়টা ভালোভাবে বুঝিয়ে দেব, ব্যাপারটা অধ্যায়টা ভালোভাবে বুঝে নাও। এরপর আমি এই অধ্যায়ের অনুশীলনের প্রশ্ন উত্তরগুলো এবং আরও ইম্পর্টেন্ট প্রশ্ন আলোচনা করে দেবো। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, না হলে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো মিস করে যাবে। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তারা চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবে, যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলো শুরু করা যাক। দেখো, আঞ্চলিক শক্তির উত্থান। কখন এই আঞ্চলিক শক্তিগুলো বিস্তার লাভ করেছিল বা শক্তিশালী হয়ে উঠেছিল এবং সেই সময় কারা সাম্রাজ্য করেছিল সেটা আমরা বিস্তারিত জানবো। দেখো, 1707 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ঔরঙ্গজেব মারা যান। আর 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধের মাধ্যমে ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উত্থান হয়। আর এই এই যে ঔরঙ্গজেব মারা গেল এবং তারপর যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উত্থান হলো, এই দুইয়ের মধ্যে ব্যবধান ছিল মাত্র 50 বছর। আর এই 50 বছরে কিন্তু ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক ইতিহাস অনেকটা বদলে যায়। ঔরঙ্গজেব মারা যাওয়ার পরে কিন্তু মুঘল সাম্রাজ্যের শক্তি ধীরে ধীরে নষ্ট হতে থাকে এবং ঔরঙ্গজেবের শাসনকালে শেষ সময়ে মানে শেষের দিকে মুঘল সাম্রাজ্যে কিছু কাঠামোগত দুর্বলতা দেখা যায় এবং ঔরঙ্গজেবের উত্তরাধিকারীরা সেই দুর্বলতাগুলোকে কাটিয়ে উঠতে পারেনি। এবং এই যে তাদের বিভিন্ন রকম অযোগ্যতার ফলে কিন্তু এই দুর্বলতাগুলো ধীরে ধীরে আরও বেশি মাথাচাড়া দিয়ে ওঠে, মানে বেশি বেড়ে যেতে থাকে। এবং এই মুঘলদের সামরিক ব্যবস্থার এই অবনতির জন্য এই দুর্বলতা কিন্তু একটা কারণ। আর এই মুঘল সাম্রাজ্যের এই দুর্বলতার জন্য, মানে মুঘল সাম্রাজ্যের পতনের জন্য, অবনতির জন্য এই দুর্বলতা কিন্তু একটা কারণ ছিল। এর পরের পেজে চলে আসো। এর ফলে এই যে সাম্রাজ্যের ভিতরে দুর্বলতাই হোক আর বাইরের দুর্বলতাই হোক, সেই সময় কিন্তু এই সামরিক মানে দুর্বল সামরিক ব্যবস্থা এই সমস্তগুলোকে মোকাবিলা করতে কিন্তু ব্যর্থ হয়। শিবাজি এবং মারাঠাদের আক্রমণ মুঘল শাসনকে ব্যতিব্যস্ত করেছিল এবং অন্যদিকে নাদির শাহের নেতৃত্বে পারস্যিক আক্রমণে বা আহমদ শাহ আবদালির নেতৃত্বে আফগান আক্রমণে দিল্লির শহর ধ্বংস হয়ে গিয়েছিল। এটা তোমরা মার্ক করে নাও, এটা কিন্তু ইম্পর্টেন্ট লাইন। এগুলো শর্ট কোশ্চেন হিসাবে আসতে পারে। এছাড়াও জায়গিরদারি এবং মনসবদারি ব্যবস্থার সংকটের ফলে মুঘল শাসন কাঠামোকেও বিপর্যস্ত করেছিল। তারপর ভূমি রাজস্বে বিভিন্ন রকম গরমিল দেখা গিয়েছিল এবং এর প্রভাব কিন্তু সাম্রাজ্যের অর্থনীতির উপরও পড়েছিল। দুর্বল সম্রাটরা এক একটি অভিজাত পক্ষকে নিজেদের দলে টানার চেষ্টা করে এবং এই সমস্ত কিছু মিলিয়ে সম্রাট এবং অভিজাতরা সুষ্ঠু শাসন ব্যবস্থার বদলে তাদের ব্যক্তিগত লাভ ক্ষতির দিকে বেশি মনোযোগী হয়ে ওঠে। ঠিক আছে, এরপর দেখো, অষ্টাদশ শতকের মাঝামাঝি সময় বিশাল মুঘল সাম্রাজ্যের কর্তৃত্ব দুর্বল হয়ে পড়েছিল এবং এই সময়ে এই যে অষ্টাদশ শতকের মাঝামাঝি সময় কিন্তু এই আঞ্চলিক শক্তিগুলি এক একটি অঞ্চলে সর্বেসর্বা হয়ে উঠেছিল। তাহলে কোন সময় থেকে আঞ্চলিক শক্তিগুলি উদ্ভব হয়েছিল বা বেশি শক্তিশালী হয়ে উঠেছিল? অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়। এই লাইনটা তোমরা মার্ক করে নাও, এটা কিন্তু ইম্পর্টেন্ট লাইন। তাহলে এই অষ্টাদশ শতকে বিভিন্ন আঞ্চলিক শক্তির উত্থান এক ধরনের রাজনৈতিক পরিবর্তনের সাক্ষী ছিল। রাজনৈতিক ক্ষমতা বিকেন্দ্রীভূত হয়ে পড়েছিল এবং মুঘল শাসন ব্যবস্থা দুর্বল হলেও মুঘল রাষ্ট্র কাঠামো তখনও ভেঙে পড়েনি, বরং আঞ্চলিক শক্তিগুলির মধ্যে তা টিকে ছিল। আবার এই আঞ্চলিক শক্তিগুলি ছিল বিভিন্ন রকমের। কোনোটা প্রতিষ্ঠা করেছিল বিভিন্ন অঞ্চলে কর্মরত আঞ্চলিক প্রশাসকেরা, পাশাপাশি এমন কিছু রাজ্য স্বতন্ত্র হয়ে ওঠে যার আগে মুঘল রাষ্ট্রের অধীন কিন্তু স্বশাসিত ছিল। আঞ্চলিক শক্তিগুলির মধ্যে তিনটি শক্তি প্রধান ছিল, তাহলে এটাও তোমরা মার্ক করে নাও। তিনটে আঞ্চলিক শক্তি প্রধান ছিল, সেগুলো ছিল বাংলা, হায়দ্রাবাদ আর অযোধ্যা। আর এই তিনটি আঞ্চলিক শক্তির প্রধান ছিলেন তিনজন মুঘল প্রাদেশিক প্রশাসক। তারা কখনো আনুষ্ঠানিকভাবে মুঘল কেন্দ্রীয় প্রশাসনের বিরোধিতা করেনি।
তাহলে বিভিন্ন আঞ্চলিক শক্তি এই সময় যে শক্তিশালী হয়ে উঠেছিল তাদের মধ্যে 3টি আঞ্চলিক শক্তি প্রধান ছিল, সেগুলো হচ্ছে বাংলা, হায়দ্রাবাদ এবং অযোধ্যা। এই 3টি আঞ্চলিক শক্তির প্রধান ছিল মুঘল প্রাদেশিক প্রশাসক। এরপর দেখো প্রথমে হচ্ছে বাংলা। বাংলায় দেখো সুবা বাংলায় রাজস্ব ঠিকমতো আদায় করার জন্য মুর্শিদ কুলি খানকে বাংলার দেওয়ান হিসেবে পাঠিয়েছিল সম্রাট ঔরঙ্গজেব। তাহলে এই যে বাংলা, হায়দ্রাবাদ আর অযোধ্যার যে আঞ্চলিক শক্তিগুলি ছিল, তখন তো সম্রাট ঔরঙ্গজেব বেঁচে ছিল। সেই সময় সুবা বাংলার রাজস্ব ঠিকমতো আদায় করবার জন্য মুর্শিদ কুলি খানকে বাংলার দেওয়ান হিসাবে পাঠিয়েছিলেন ঔরঙ্গজেব। আর সম্রাট বাহাদুর শাহের আমলে মুর্শিদ কুলি ওই পদে বহাল ছিলেন। দেওয়ান পদে মুর্শিদ কুলির নিয়োগ পাকাপাকি করে দেন সম্রাট ফারুকশিয়র। তাহলে এই সময় দেওয়ান পদে মুর্শিদ কুলির নিয়োগ পাকাপাকি কে করে দেন? সম্রাট ফারুকশিয়র। এটা তোমরা আন্ডারলাইন করে নেবে। 1717 খ্রিস্টাব্দে মুর্শিদ কুলিকে বাংলা নাজিম পদ দেওয়া হয়। এটা ব্র্যাকেট করে নাও, এটা একটা ইম্পর্টেন্ট লাইন। তাহলে মুর্শিদ কুলিকে বাংলা নাজিম পদ দেওয়া হয় কত খ্রিস্টাব্দে? 1717 খ্রিস্টাব্দে। ফলে দেওয়ান আর নাজিম যৌথ দায়িত্ব পালনের জন্য সুবা বাংলায় মুর্শিদ কুলির ক্ষমতা চূড়ান্ত হয়ে পড়ে। আঞ্চলিক শক্তির হিসাবে বাংলার উত্থান ঘটে মুর্শিদ কুলি খানের নেতৃত্বে। তাহলে কার নেতৃত্বে বাংলায় আঞ্চলিক শক্তির উত্থান ঘটে? মুর্শিদ কুলি খানের নেতৃত্বে। এটা তোমরা আন্ডারলাইন করে নাও। এরপরের পেজে চলে আসো। এই যে মুর্শিদ কুলির আমলে বাংলায় আঞ্চলিক শক্তির উত্থান ঘটে, এই সময় একদল ক্ষমতাবান জমিদার শ্রেণী তৈরি হয়। তারা নাজিমকে নিয়মিত রাজস্ব দেওয়ার বদলে নিজেদের অঞ্চলে ক্ষমতা ভোগ করতে, এবং মুর্শিদ কুলির আমলে বাংলায় রাজনৈতিক পরিস্থিতি ব্যবসার পক্ষে অনুকূল ছিল। স্থলপথ আর সমুদ্রপথে নানান দ্রব্য সুবা বাংলা থেকে রপ্তানি করা হতো, এবং হিন্দু, মুসলমান ও আর্মেনীয় বণিকরাই কিন্তু এই ব্যবসায় প্রভাবশালী ছিল। হিন্দু ব্যবসায়ী উমিচাঁদ ও আর্মেনীয় ব্যবসায়ী খোজা ওয়াজিদ ছিলেন এদের মধ্যে অন্যতম। তাহলে এই ব্যবসায়ীদের মধ্যে অন্যতম ব্যবসায়ী কে ছিলেন? হিন্দু ব্যবসায়ী উমিচাঁদ আর আর্মেনীয় ব্যবসায়ী খোজা ওয়াজিদ। এইসব ধনী ব্যবসায়ী এবং মহাজনদের হাতে অর্থনৈতিক ক্ষমতার পাশাপাশি রাজনৈতিক ক্ষমতাও ছিল। এর ফলে শাসকেরা এদের সহায়তার উপর নির্ভর করত, এবং এই প্রসঙ্গে মুর্শিদাবাদের বিখ্যাত মূলধন বিনিয়োগকারী জগৎ শেঠের নাম করা যায়। তাহলে এই সময় বিখ্যাত মূলধন বিনিয়োগকারী কে ছিল মুর্শিদাবাদে? জগৎ শেঠ। জগৎ শেঠের নাম উল্লেখযোগ্য। তিনি একজন বিখ্যাত মূলধন বিনিয়োগকারী ছিলেন। সুবা বাংলার কোষাগার ও টাকশাল জগৎ শেঠের পরোক্ষ নিয়ন্ত্রণেই চলত। তাহলে তার নেতৃত্বেই এই সুবা বাংলার কোষাগার এবং টাকশাল চলত। এরপরে দেখো জগৎ শেঠ। মুর্শিদাবাদের রাজনীতি, অর্থনীতিতে বণিকদের প্রভাব বেশ ছিল। এদেরকে বণিক রাজা বলা হতো। তাহলে বণিক রাজা কাদের বলা হতো? এটা 1 মার্কসের প্রশ্ন হিসেবে আসতে পারে, আন্ডারলাইন করে নাও। মুর্শিদাবাদের রাজনীতি এবং অর্থনীতিতে বণিকদের বেশ প্রভাব ছিল, এদের বণিক রাজা বলা হতো। এই বণিক রাজাদের মধ্যে প্রবীণ ছিলেন উমিচাঁদ, খোদা ওয়াজিদ এবং জগৎ শেঠ। তাহলে এরা ছিল বণিক সম্প্রদায়ের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ বণিক রাজা। এদের মধ্যে প্রবীণ ছিলেন হচ্ছে উমিচাঁদ, খোদা ওয়াজিদ আর জগৎ শেঠ। আর মুর্শিদাবাদে সিরাজ বিরোধী উদ্যোগে জগৎ শেঠের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। 1652 খ্রিস্টাব্দে রাজস্থান থেকে হীরাপদ শাহ পাটনায় চলে যায়। তার বড় ছেলে মানিকচাঁদ ঢাকায় মহাজনী কারবার শুরু করে। মুর্শিদ কুলি খানের সঙ্গে মানিকচাঁদের সম্পর্ক ভালো ছিল, এবং সেই সূত্রে মানিকচাঁদ ঢাকা ছেড়ে মুর্শিদাবাদে ব্যবসা শুরু করে। মানিকচাঁদের পর তার ভাগ্নে ফতেহচাঁদ ব্যবসায় হাল ধরেন, আর ফতেহচাঁদ মুঘল সম্রাটের থেকে জগৎ শেঠ বা জগৎ শেঠ উপাধি পান। তাহলে জগৎ শেঠ উপাধি জগৎ শেঠ কাকে বলা হতো, কিভাবে এই উপাধি পেল সেটা তোমরা এটা মার্ক করে নিতে পারো এই পর্যন্ত। সেই উপাধি বংশানুক্রমিকভাবেই চলতে থাকে। তাহলে যখন এই ফতেহচাঁদ মুঘল সম্রাটের কাছ থেকে জগৎ শেঠ উপাধি পান, এবং সেই উপাধি বংশানুক্রমিকভাবেই চলতে থাকে, অর্থাৎ জগৎ শেঠ কোনো একজনের নাম নয়, নির্দিষ্ট একটি বণিক পরিবারের উপাধি। তাহলে এই যে জগৎ শেঠ, এই জগৎ শেঠটা কিন্তু কোনো একটা নির্দিষ্ট ব্যক্তির নাম নয়, এটা হচ্ছে একটা উপাধি, বণিক পরিবারের একটা উপাধি। এটা তোমরা আন্ডারলাইন করে নেবে, এটা একটা ইম্পর্টেন্ট লাইন। আর নিজেদের মুদ্রা তৈরি, মহাজনী ব্যবসা প্রভৃতির ফলে জগৎ শেঠের বিপুল অর্থনৈতিক ক্ষমতা ছিল, আর এক ধরনের ব্যাংক ব্যবস্থা গড়ে উঠেছিল জগৎ শেঠের হাত ধরে। অর্থাৎ বাংলায় অর্থনীতির উপর জগৎ শেঠের নিয়ন্ত্রণ ছিল যথেষ্ট। তাহলে জগৎ শেঠের সেই সময় বিপুল অর্থনৈতিক ক্ষমতা ছিল, এবং বিভিন্ন ব্যাংক ব্যবস্থা যে গড়ে উঠেছিল সেগুলো জগৎ শেঠের হাত ধরেই গড়ে উঠেছিল। তিনি অর্থনৈতিক দিক থেকে একটা বিশাল ক্ষমতাবান প্রভাবশালী ছিল, এবং জগৎ শেঠই সে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করত। এর পাশাপাশি মুর্শিদাবাদে বাংলার নবাবের দরবারেও তাদের প্রভাব ছিল। ফলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিও সিরাজ বিরোধী উদ্যোগে জগৎ শেঠের নিজের দলে টানতে চেয়েছিল।
মীর জাফর নিজেও জগৎ শেঠ পছন্দের ব্যক্তি ছিলেন। ফলে পলাশীর যুদ্ধের পর জগৎ শেঠের সম্মতিতে ব্রিটিশ কোম্পানি মীর জাফরকেই নবাব নির্বাচিত করা হয়। তাহলে মীর জাফর নিজেও কিন্তু জগৎ শেঠের পছন্দের ব্যক্তি ছিলেন এবং সেই জন্য পলাশীর যুদ্ধের পর জগৎ শেঠের অনুমতিতেই বা সম্মতিতেই ব্রিটিশ কোম্পানি মীর জাফরকে নবাব হিসাবে নির্বাচিত করেন। এর পরের পেজে চলে আসো। 1727 খ্রিস্টাব্দে যখন মুর্শিদ কুলি মারা যান, তাহলে কত খ্রিস্টাব্দে মুর্শিদ কুলি মারা যান এটা তোমরা আন্ডারলাইন করে নেবে। 1727 খ্রিস্টাব্দে। তখন মুঘলদের সঙ্গে তার আনুষ্ঠানিক সম্পর্ক ভালো ছিল, আর মুর্শিদ কুলির উত্তরাধিকারীদের মধ্যে ক্ষমতা নিয়ে গোলযোগ বাঁধে। সেই সময় জগৎ শেঠ এবং কয়েকজন ক্ষমতাবান জমিদারির মদতে সেনাপতি আলীবর্দী খান সুবা বাংলার ক্ষমতা দখল করেন। তাহলে জগৎ শেঠের মৃত্যুর পর যখন নিজেদের মধ্যে উত্তরাধিকারী নিয়ে ক্ষমতার একটা লড়াই চলে বা গোলযোগ বাঁধে, তখন জগৎ শেঠ আর কয়েকজন ক্ষমতাবান জমিদারির মদতে সেনাপতি আলীবর্দী খান এই সুবা বাংলার ক্ষমতা দখল করেন। বাস্তবে কিন্তু আলীবর্দী খানের শাসনকালে মুঘলদের হাত ধরে সুবা বাংলার অধিকার বেরিয়ে যায়। শাসনতান্ত্রিক কোনো খবরাখবরই দিল্লির মুঘল সম্রাটকে জানানো হতো না। তাছাড়া নিয়মিত রাজস্ব পাঠানোর ব্যবস্থাও বন্ধ হয়ে যায়। যদিও মুঘল কর্তৃত্বকে আনুষ্ঠানিকভাবে স্বীকার করা হতো, তবুও বাংলা, বিহার, উড়িষ্যায় আলীবর্দী কার্যত একটি স্বশাসিত প্রশাসন চালাতেন। 1756 খ্রিস্টাব্দে আলীবর্দী মারা যান, এটা তোমরা আন্ডারলাইন করে নাও। তাহলে কত খ্রিস্টাব্দে আলীবর্দী মারা যান? 1756 খ্রিস্টাব্দে। আর 1727 খ্রিস্টাব্দে মুর্শিদ কুলি মারা যান। এই সালগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তার দৌহিত্র সিরাজউদ্দৌলা নতুন নবাব হন। তাহলে আলীবর্দী মারা যাওয়ার পরে তার দৌহিত্র সিরাজউদ্দৌলা নতুন নবাব হন, কিন্তু দ্রুতই দরবারের বিভিন্ন গোষ্ঠী ও ব্রিটিশ কোম্পানির সঙ্গে সিরাজের সংঘাত বা গণ্ডগোল বাধে। তার পরিণতিতে বাংলা শাসন ব্যবস্থায় ব্রিটিশ কোম্পানির কর্তৃত্ব তৈরি হয়েছিল। তাহলে এই গণ্ডগোলের যখন সৃষ্টি হয়েছিল এবং তার পরিণতিতে তখন বাংলার শাসন ব্যবস্থায় ব্রিটিশ কোম্পানির কর্তৃত্ব তৈরি হয়েছিল। এরপর দেখো বাংলায় বর্গী হানা। তাহলে বর্গী কাদের বলা হতো? দেখো, আমরা একটা ছড়া সবাই জানি যে ছেলে ঘুমালো পাড়া চড়ালো বর্গী এলো দেশে। এই যে বর্গী বা মারাঠা, এরা কারা? এদেরকে বর্গী কেন বলা হতো? দেখো, এই বাংলায় মারাঠা বা বর্গী আক্রমণ ছিল নবাব আলীবর্দীর সময় গুরুত্বপূর্ণ ঘটনা। তাহলে আলীবর্দী খানের সময় বর্গীদের আক্রমণ খুব বেশি ছিল। 1742 থেকে 1751 খ্রিস্টাব্দের মধ্যে মারাঠারা বাংলা ও উড়িষ্যার বিভিন্ন অঞ্চলে লুটতরাজ ও আক্রমণ চালিয়ে গিয়েছিল। তাহলে কত খ্রিস্টাব্দ থেকে কত খ্রিস্টাব্দ এটা আন্ডারলাইন করে 1742 থেকে 1751 খ্রিস্টাব্দের মধ্যে। এবং সেই আক্রমণের স্মৃতি নানান ছড়া বা প্রবাদে বর্গী হানা নামে পরিচিত হয়েছিল। তাহলে 1742 থেকে 1751 খ্রিস্টাব্দের মধ্যে মারাঠারাই বর্গী নামে পরিচিত। এই মারাঠারা বাংলা উড়িষ্যার বিভিন্ন অঞ্চলে লুটতরাজ আক্রমণ প্রভৃতি চালিয়ে যেত, এবং এদের আক্রমণ এতটাই বেশি ছিল যে তাদের এই কাজকর্ম একটা আমাদের স্মৃতি হিসাবে রয়ে গিয়েছিল। তাই জন্য এই আক্রমণের স্মৃতি নানান ছড়া বা প্রবাদে বর্গী হানা বলে পরিচিত আছে। বাংলায় বিভিন্ন অঞ্চলে ব্যাপক লুটতরাজ চালায় বর্গীরা। নবাবের রাজধানী মুর্শিদাবাদও বর্গী আক্রমণের হাত থেকে বাদ যায়নি। 1751 খ্রিস্টাব্দে বাংলার নবাব ও মারাঠাদের মধ্যে সন্ধি হয়, এবং সন্ধির একটি শর্তে বলা হয় উড়িষ্যা জলেশ্বরের কাছে বনরেখা নদী সুবা বাংলার সীমানা। মারাঠারা সেই সীমানা ভবিষ্যতে পার করবে না। মারাঠা হানার ফলে বাংলার পশ্চিম প্রান্ত ছেড়ে অসংখ্য মানুষ পূর্ব উত্তর বাংলা কলকাতায় চলে আসে। এরপর দেখো, কলকাতায় অনেকে ব্রিটিশ বণিকদের আশ্রয় পেয়েছিল। নবাবের বিকল্প হিসেবে ব্রিটিশ কোম্পানি হয়ে উঠেছিল রক্ষাকারী। বর্গী হানা আটকাবার জন্য কলকাতায় খাল খোঁড়া হয়েছিল, তাকে মারাঠা খাল বলা হয়। তাহলে মারাঠা খাল কাকে বলা হয়? কলকাতায় অনেকে ব্রিটিশ বণিকদের আশ্রয় নিয়েছিল, এবং বর্গী হানা আটকাবার জন্য কলকাতায় একটা খাল খোঁড়া হয়েছিল, তাকে মারাঠা খাল বলা হয়। কলকাতায় ব্রিটিশ কুঠির চিঠিপত্রে তার বর্ণনা রয়েছে। এইটা তোমরা ব্র্যাকেট করে নাও, এটা একটা ইম্পর্টেন্ট লাইন। এই লাইনগুলো তোমরা মার্ক করে নাও। এগুলো ছোট ছোট প্রশ্ন হিসাবে আসতে পারে। এই ইম্পর্টেন্ট লাইনগুলো তোমরা ভালোভাবে পড়বে। তাহলে আজকে আমি তাহলে এই পর্যন্ত আলোচনা করে দিলাম। 17 পেজ পর্যন্ত আজকে আমি আলোচনা করে দিলাম। এর পরের ভিডিওতে আমি বাকি অংশটা আলোচনা করে দেবো এবং প্রশ্ন উত্তরগুলো বলে দেবো, এবং ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি আলোচনা করে দেবো। ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবে। আর পড়ার ব্যাপারে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারো।
ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটা বেশি করে শেয়ার করে নেবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবে, যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আজকে আমি এখানেই শেষ করছি, পরে দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে।